রাধে রাধে। তো আজ আমরা মডেল সেট কোশ্চেন পেপার 4 রায় মার্টিনের A to Z সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথম দিক থেকে দেখতে থাকবে। আর যদি চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলা হয়েছে যে চক্রাকার প্রক্রিয়ায় অন্তর্শক্তি এবং এনথালপির পরিবর্তন কি হয়। চক্রাকার প্রক্রিয়ায় অন্তর্শক্তি এবং এনথালপির মানে পরিবর্তন কি হয়। দেখো তোমাদের মনে রাখতে লাগবে চক্রাকার প্রক্রিয়া কি হয়, প্রাথমিক পয়েন্ট এবং অন্তিম পয়েন্ট সেম হয়, যার কারণে কিছু স্টেট ফাংশন আছে যাদের পরিবর্তন শূন্য হয়, তার মধ্যে এনথালপিও শূন্য হয় এবং অন্তর্শক্তি ডেল ইউ এটাও শূন্য হয়ে যায় চক্রাকার প্রক্রিয়া, ঠিক আছে? শুধুমাত্র সাইক্লিক প্রসেসে এটা হয়, অন্যান্য প্রসেসে হতে পারে, বাট সাইক্লিক প্রসেসে মানে গুটি কয়েক কিছু স্টেট ফাংশন রয়েছে তাদের কি পরিবর্তন শূন্য হয়ে যায়। নেক্সট বি এর কোয়েশ্চেন কি বলেছে, দেখো বি এর কোয়েশ্চেন কি বলেছে, বলেছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে কি বোঝো, যেখানে গিভস ফ্রি এনার্জির মান লেস দেন জিরো, অর্থাৎ নেগেটিভে থাকে, অর্থাৎ নেগেটিভে তখন এদেরকে আমরা কি বলবো, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্পন্টেনিয়াস রিয়াকশন করতেছে। কি করতেছে? স্পন্টেনিয়াস রিয়াকশন করছে, স্পন্টেনিয়াস রিয়াকশন করছে। কিন্তু কথাটা এটা নয়, কথাটা হলো যে সিস্টেমের এনথালপি পরিবর্তন ধনাত্মক। সেটা কি? সেটা উত্তর হবে এক্সাম্পল মেল্টিং অফ আইস। মেল্টিং অফ আইস অর্থাৎ যখন বরফ জলে পরিণত হয় তখন আর কি এনথালপি পরিবর্তন ধনাত্মক হয় এবং এটি একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে? ওকে নেক্সট পরের প্রশ্ন দেখো, একটা অথবা দিয়ে একটা অঙ্ক দিয়েছে। অথবাতে কি কোয়েশ্চেনটা কি বলেছে, 4.2 নাইট্রোজেন গ্যাসকে আদর্শ আচরণ যদি আমরা ধরে নিই, 27 ডিগ্রি উষ্ণতায় সমুষ্ণ পরবর্তী প্রক্রিয়ায় যদি সম্প্রসারিত করি তাহলে চাপ 10 atm থেকে 1 atm হয়। সেক্ষেত্রে আমাদের কিউ ডাব্লিউ ডেল এইচ এবং ডেল ইউ পরিবর্তন আমাদের নির্ণয় করতে বলেছে। কোনো অসুবিধা না, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এন আর টি এল এন পি ওয়ান বাই পি টু। এখন ইহাকে যদি আমরা লগে কনভার্ট করে নিই তাহলে 2.303 ইহা দিয়ে আমাদেরকে গুণ করে নিতে হবে এনআরটি এবার লগ পি ওয়ান বাই পি টু। এরপর আমাদের যা যা দরকার এখানে সমস্ত জিনিসই দেওয়া আছে, আস্তে আস্তে বসাবো। 2.30 বসিয়ে দিলাম। এন মানে কি, কত মোল কথা বলেছে। এখন মোলটা বের করার জন্য আমরা নিয়ে নিব হলো সূত্র প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর দেখো নাইট্রোজেনের যেহেতু কথা বলেছে, নাইট্রোজেনের প্রদত্ত ভর হলো 4.2, তাহলে 4.2 নিয়ে নিলাম। এবং তার আণবিক ভর কত হয়, তার আণবিক ভর কত হয় বলো, তার আণবিক ভর হয় 28। কত হয়? 28। আশা করি এটা জানো। তাহলে বসিয়ে দিব 4.2 ডিভাইডেড বাই 28। আর আর এর মান কত নিব আমরা, আর এর মান নিব হলো 8.314। নেওয়া তো অনেক কিছুই যায় না, এটিএম এ নেওয়া যায়, ক্যালোরিতে নেওয়া যায়, সিজিএস এ নেওয়া যায়, যেহেতু এখানে কি নিব আমরা 8.314 নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? কোই বাত নেই। চলো এবার লগ, আচ্ছা টেম্পারেচার তো আমরা লিখলামই না, চলো টেম্পারেচার লিখে নাও। এবার যদি আমরা টেম্পারেচার লিখি, টেম্পারেচার কত দেওয়া আছে দেখো, 27 ডিগ্রি উষ্ণতা, তাই তো? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার মানে 300 কেলভিন ইন্টু লগ পি ওয়ান এর মান কত, প্রাথমিক চাপ 10 atm ডিভাইডেড বাই 1 atm। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত দাঁড়াবে, আমরা জানি লগ 10 এর মান কত হয়, 1 হয়। এবার এই প্রত্যেকটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 861, আচ্ছা ভালো করে লিখে দিচ্ছি, 861.6 জুল মাইনাস 86 জুল মাইনাস এটাতে। এরপর আমরা তো ডাব্লিউ বেরোলো, তাই না? এরপর কতটা হলো, যেহেতু গ্যাসটি কেমন আচরণ করছে, যেহেতু তোমার গ্যাসটা হলো তোমার আদর্শ আচরণ করছে এবং তার সাথে সাথে সমউষ্ণ টেম্পারেচার আর কি এখন ফিক্স হয়ে আছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের ডেল ইউ টাও জিরো হয়ে যায় এবং ডেল এইচ সেটাও জিরো হয়ে যায়। এরপর পড়ে থাকলো কিউ এর মান, ওটা বের করার জন্য আমরা ইউজ করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট লকে ইউজ করব। এখন আমরা লিখে নিব হলো ডেল ইউ সমান সমান কিউ প্লাস ডাব্লিউ, আর ডেল ইউ তো আমরা জানি জিরো বের করলাম, এবার ডাব্লিউ
ডাব্লুর মান আমরা জানি কত, ডাব্লুর মান কত হলো -861.6। এখন এখান থেকে যদি আমরা কিউ বের করি তো এই পার্টটাকে আমরা যদি এদিকে নিয়ে যাই তো এটা হয়ে যাবে প্লাসে 861.6 কি জুল। ওকে ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর পেজে যাই। 2 নম্বর পেজে কি বলেছে দেখো, একটা প্রোডাক্ট দিয়েছে এবং সেই প্রোডাক্টটা আইইউপিএসসি নামকরণ করতে হবে। ভালো কথা, আইইউপিএসসি নামকরণটা ইম্পর্টেন্ট, দেখে যেতে হবে। এবার আমি যোগটা একটু বড় করে এখানে লিখে নিচ্ছি। দেখো এটা তো কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, জানো তোমরা। এখানে কি মনে রাখতে কি লাগবে, যখন কোনো একটা ইয়েতে যোগে, ঠিক আছে, যোগে কার্যকরী গ্রুপ থাকবে, কার্যকরী গ্রুপ থাকবে, ফাংশনাল গ্রুপ থাকবে, কি থাকবে ফাংশনাল গ্রুপ থাকবে, ফাংশনাল গ্রুপ থাকবে তখন, আর সেই ফাংশনাল গ্রুপ যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে কার্বনের এই কার্বন থেকে নাম্বারিংটা কি করতে হয়, শুরু করতে হয়, নাম্বারিংটা কি করতে হয়, শুরু করতে হয়, ঠিক আছে, নাম্বারিংটা স্টার্ট করতে হয়। তাহলে এখানে এখানে একটা কার্বন আছে, ঠিক আছে, তো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5, তারপর যে কোনো একটা আমি ব্রাঞ্চে যেতে পারো, ধর আমি এখানে গেলাম 6। এবার যদি লক্ষ্য করো কি কিতে কি পাচ্ছ এটা দেখানো, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ ঝুলে আছে, দেখো। তারপর 2 নাম্বার কার্বনের পরই ডবল বন্ড আছে, তারপর 5 নাম্বার কার্বনের পরও ডবল বন্ড আছে, এবং আচ্ছা 5 6 7, এবার ঠিক আছে, আর 6 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, একই না দেখো। তাহলে যদি আমি নামকরণ করি আগে কি লিখতে হয়, আগে লিখতে হয় তোমার হলো যে আমাদের যে সাইড চেনে থাকে সাইড চেন গুলো লিখে নিয়ে আমরা কি কি, যেমন মিথাইল গ্রুপ ঝুলে আছে আর কি মেন চেনের পাশে, তো মেন চেনের তো 7টা কার্বন আছে, ঠিক আছে। এবার আগে পার্শ্ব শৃঙ্খল গুলো লিখে নি, ঠিক আছে, আগে কি লিখে নিব, পার্শ্ব শৃঙ্খল, পার্শ্ব শৃঙ্খল গুলো লিখে নিব আগে, পার্শ্ব শৃঙ্খল লিখবো, দেন এটা পদ্ধতি, এটা আগে পার্শ্ব শৃঙ্খল লিখবা, ঠিক আছে, তারপর একটু গ্যাপ দিতে হয়, গ্যাপ দেওয়ার পর এখানে দিতে হয় যদি ডবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে হলো আইন, ঠিক আছে, দেন তোমাদেরকে লিখতে হয় যে যৌগটা হলো, ঠিক আছে, সেটা তোমাকে লিখতে হয়। যেমন অ্যাসিড আছে, তো অ্যাসিডের জন্য আমরা বসাই উইক অ্যাসিড, অন্যান্য গ্রুপ থাকলে তাদের জন্য আলাদা আলাদা সাবটাইটেল বসাবো আমরা, ঠিক আছে। এরপর পার্শ্ব শৃঙ্খল যদি লিখি, কত কততে পার্শ্ব শৃঙ্খল আছে, কত কততে পার্শ্ব শৃঙ্খল আছে 2 এবং 6, তাহলে আমরা লিখবো 2,6, যেহেতু দুটো তার জন্য লিখবো ডাইমিথাইল, ডাইমিথাইল, কি লিখবো, ডাইমিথাইল, ঠিক আছে, ডাইমিথাইল লিখবো, তারপর একটু গ্যাপ দিব, আর এই গ্যাপটার কথা মনে আছে, এখানে সেই নাম্বারটা বসাবো যে ইন বা আইন হয়েছে, সেই কার্বনের সংখ্যা, সেই কার্বন সংখ্যার পর যে নাম্বারিংটা ওটা লিখবো। দেখো 2 নাম্বার এবং 5 নাম্বারের পর ডবল বন্ড হয়েছে, তো আমরা লিখবো 2,5, তো শূন্যস্থানের জায়গায় এটার জন্য ছাড়া হয়েছে, এবং যেহেতু ডবল বন্ড রয়েছে দুটো আছে তাহলে লিখবো ডাই ইন লিখবো, এবং ডাই ইনের পর লিখবো ওইক অ্যাসিড, ঠিক আছে। এখানে এর সাথে জুড়েও দিতে পারো ডাই ইনোইক অ্যাসিড হয়, বা তোমার যদি মনে হয় যে না 1 উইক অ্যাসিড লিখবো সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই, লেখা যায়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। দেখো এরপর কোনো কিছু রয়েছে, হ্যাঁ দিয়েছে না, অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন এবং বেনজাইল অ্যামিনের মধ্যে কার ক্ষারকত্ব সর্বাধিক, ঠিক আছে, কার ক্ষারকত্ব সর্বাধিক, চলো করা যাক। আমি স্লাইডটাকে নিচে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের কাছে রয়েছে হলো তোমাদের কি যৌগটা, কই অ্যানিলিন, তাই তো, হ্যাঁ অ্যানিলিন। নেক্সট রয়েছে হলো প্যারানাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন, আর নেক্সট রয়েছে হলো আমাদের কি বেনজাইল অ্যামিন। চলো বেনজাইল অ্যামিন জিনিসটা CH2NH2। এবার কতটা হলো কার ক্ষারকত্ব বেশি, তাই তো, কতটা হলো দেখো ক্ষারকত্ব কার বেশি। এবার এখানে যদি আমি লক্ষ্য করো NH2, এখানে একটা লক্ষ্য করো, এখানে একটা গ্রুপ ঝুলে আছে, যে গ্রুপের নাম হলো NO2, ঠিক আছে, এই গ্রুপের নাম কি NO2, আর NO2 হলো কি গ্রুপ বলো তো, মাইনাস আই ইফেক্ট শো করে। মাইনাস আই ইফেক্ট বলতে কি বুঝি, দেখো মাইনাস আই ইফেক্ট বলতে কি বুঝি, মাইনাস আই ইফেক্ট ওদেরকে বলা হয় ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ,
যেমন আমরা ব্যাংকে যাই, ব্যাংকে তো না আর কি এটিএমে যাই, আমরা কি করি টাকা তুলে নিই, উইথড্র করে নিই, তাই না? উইথড্র করলাম টাকা, অর্থাৎ এখানে টাকা হিসেবে আছে হলো লোন পেয়ার। নাইট্রোজেনের এই লোন পেয়ারটা কি করবে, রেজোনেন্সের মাধ্যমে কি করবে, নাইট্রোজেন কি করবে, টেনে নিবে, যার কারণে নাইট্রোজেনের ওপর, সে তো উত্তর চেয়েছে বাট আমি এক্সপ্লেন করেছি, কই বাত নেই, তোমাদের যদি এক্সপ্লেন না দরকার স্কিপ করে নাও। নাইট্রোজেনের যে ওপর যে ইলেকট্রন ডেনসিটি রয়েছে, ওই ইলেকট্রনের যে ডেনসিটিটা ওটা কমিয়ে দেয়। আর ইলেকট্রন ডেনসিটি যদি কমিয়ে দিল তাহলে তার ক্ষারকত্ব কমে যাবে, কারণ সে তো কাউকে শেয়ার করতে পারবে না। ইলেকট্রনের ডেনসিটি কি হয়ে গেলে কমে দেয়, যার কারণে এর যে বেসিসিটিটা, ঠিক আছে, অর্থাৎ ক্ষারকত্বটা, এটা কি হয়ে যায়, এটাও ডিক্রিজ হয়ে গেল। এখন এর মধ্যে রয়েছে দেখো প্লাস আই এফেক্ট গ্রুপ, আর এরা কি করে, এরা হলো পার্শ্ববর্তী নাইট্রোজেনে কি করে, এরা লোন পেয়ার এবার মাইনাস আই এফেক্ট টানে, আর এটা ঠেলে, কি ঠেলে, ইলেকট্রন, যার কারণে এই নাইট্রোজেনে ইলেকট্রন ডেনসিটি কি হয়ে যায়, ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে এর ক্ষারকত্ব বেশি হয়ে যায়। তাহলে আমি যদি বলি, তাহলে আগে প্রথমে থাকবে এটা 1 নাম্বার, দেন আমাদের 2 নাম্বার, না আছে কিনা মাইনাস আই এফেক্ট, না আছে প্লাস আই এফেক্ট, ঠিক আছে, কোনো এফেক্টই নেই। তো সেই দিক থেকে তো এটা 2 নাম্বার হলো, এবং এটা হলো 3 নাম্বার ক্ষারকত্বের দিক থেকে, ঠিক আছে, সব থেকে কম ক্ষারকত্ব। নেক্সট পরের কোশ্চেন দেখো কি বলেছে, সর্বাধিক সুস্থিত ক্যাটায়ন চেয়েছে, সর্বাধিক সুস্থিত ক্যাটায়ন চেয়েছে। এবার কথাটা হলো, ক্যাটায়ন সর্বাধিক সুস্থিত হবে কিভাবে নির্ভর করব। দেখো টোটকা হিসেবে তোমাদেরকে বলে দিই, যখন এই টাইপের কোনো কোশ্চেন আসবে, টোটকাটা আমার মনে রাখো, সর্বাধিক সুস্থিত ক্যাটায়ন, এই সুস্থিত ক্যাটায়ন এর স্থায়িত্ব, ঠিক আছে, এর স্থায়িত্ব নির্ভর করে হলো কার উপর, হাইপার কনজুগেশনের উপর, অর্থাৎ নো বন্ড রেজোনেন্সের উপর, কার উপর, নো বন্ড রেজোনেন্স বা হাইপার কনজুগেশন, রেজোনেন্স বা হাইপার কনজুগেশনের উপর, বা আরেকটা বলে বিজ্ঞানী বেকার নাথান ইফেক্ট, বা এটা বলা হয় বেকার নাথান ইফেক্ট, ইহা অপর নাম বেকার নাথান ইফেক্ট, কত কিছু নাম হয়, তাই না? তো এই তার নির্ভর করে কার উপর, নো বন্ড রেজোনেন্স, আর নো বন্ড রেজোনেন্সটা কার উপর বৃদ্ধি পায়, আলফা হাইড্রোজেন। এক কথায় আলটিমেটলি যার আলফা হাইড্রোজেন বেশি থাকবে তার স্থায়িত্ব বেশি, ঠিক আছে, আলফা হাইড্রোজেন যদি বেশি থাকে তার স্থায়িত্বটা বেশি। প্রথম যৌগটাকে যদি আমরা লিখি তাহলে দেখবে এখানে রয়েছে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড, এখানে রয়েছে CH3। তাহলে এই এই কার্বনটা হলো তার আলফা কার্বন, এবং এই কার্বনটা তার আলফা কার্বন, তার পার্শ্ববর্তী কার্বনকে আলফা কার্বন বলে, তার পার্শ্ববর্তী কার্বন, আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে বলে বিটা। আমাদের আলফা নিয়ে দরকার। এখানে রয়েছে দেখো হাইড্রোজেনের হাত হিসেবে 2টো হাইড্রোজেন, আর এখানে রয়েছে 2টো হাইড্রোজেন, তো পড়ে থাকলো তোমার এখানে 4টে আলফা হাইড্রোজেন, ঠিক আছে। নেক্সট পার্টটাতে যদি আমরা দেখো, নেক্সট স্ট্রাকচারটাতে দেখো, কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারবে, এরকম না আহামরি কোনো কিছু নেই। এরপর এখানে দেখো এই কার্বনের পাশে যুক্ত হচ্ছে এই কার্বনে একটাই হাইড্রোজেন আছে, কারণ কার্বনের 4টে হাত, তাহলে 1 আলফা হাইড্রোজেন, ঠিক আছে। পরে থাকলো আরেকটা স্ট্রাকচার CH3 প্লাস, দেখো এই কার্বনের পার্শ্ববর্তী কার্বন, এই কার্বন, এখানে রয়েছে 2টো হাত, এখানে রয়েছে 2টো, আর এখানে রয়েছে 3টে, তাহলে 3 আর 2 দিকে হয়ে গেল 3 4 5 6 7, অর্থাৎ 7টে আলফা হাইড্রোজেন। তাহলে আমাকে উত্তর বলার দরকার নেই, তোমরা বুঝে গেছো যে কার 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 স্থায়িত্ব বেশি। এই যে শেষেরটা, এটার স্থায়িত্ব প্রথম, তারপর ইহার, দেন এনআর, কারণ এর আলফা হাইড্রোজেন বেশি 7টা। নেক্সট কি বলেছে, মিথাইল আয়োডাইডের উপর এই যে চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হবে, তাই তো? মিথাইল আয়োডাইডের উপর আমরা যদি এই যে চিহ্ন দিয়ে দিই তাহলে কি হবে, দেখো ভাই, মিথাইল আয়োডাইডের উপর যদি আমরা এই যে চিহ্ন দিয়ে দিই তাহলে কি হবে, মিথাইল আয়োডাইডটা দেখতে এমন, আমরা এই যে চিহ্ন দিয়ে দিব, আমাদের এখানে 6 Ag লাগে, এবং আমাদের আরেকটা লাগে 2 অণু মিথাইল আয়োডাইডকে নিয়ে কাজ করতে লাগে, এবং জিনিসটাকে উল্টে আমরা যদি এইভাবে লিখি
জিনিসটা তোমাদের জন্য সুবিধা করে দিলাম। আর এখান থেকে চলে যাবে হলো 6 AgI, কি হয়ে যাবে 6 AgI, পরে থাকবে হলো CH ট্রিপল বন্ড CH, ইহার নাম হলো বলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। এখন এই অ্যাসিটিলিনের ওপর যখন আমরা সোডিয়াম হাইড্রাইড এবং লিকুইড অ্যামোনিয়া দিব ইন প্রেজেন্স অফ CH3I2, 2 ইউনো আবার নিয়ে নিয়েছে, এখানে কয় ইউনো নিয়েছে 2 ইউনো আবার নিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে প্রোপ-1ইন। নেক্সট ইয়েতে যাওয়া যাক, প্রোপ-1ইন, তার ওখানে দিয়েছে হলো জল যোজন, তারপর এটা, তাই তো। চলো পরে এক করি, বাদ নিচের দিকে করি। তো আমরা যখন এই অ্যাসিটিলিন আছে, এই অ্যাসিটিলিনের ওপর কি দেওয়া হলো, অ্যাসিটিলিনের ওপর যদি আমরা দিয়ে দিই NaNH2 এবং CH3I, তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট উৎপন্ন হবে প্রোপ-1ইন, প্রোপ-1ইন। আর প্রোডাক্ট হলো আমাদের কি হয়ে যাবে তাহলে CH ট্রিপল বন্ড CH3, প্রোপ-1ইন। এখন ইহার উপর কি দিয়ে দিলাম, জল যোজন করে দেবো। কি করব, জল যোজন করব। কি করব, জল যোজন করব, তাই তো। জল যোজন করলাম। যদি জল যোজন করা হয় তাহলে জল যোজনে কি হয় জানোই, জল যোজনে কি হয়, জল যোজনে মনে আছে তোমাদের টোটকা হিসেবে, আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যে বড় লোক, যারা বড় লোক মানে যারা আর কি ধনী ব্যক্তি, বড় লোক, তারা কি হয় বর্তমান সমাজে, তারা আরো বড় লোক হতে থাকে। আর যারা গরিব, তারা দিন দিন কি হচ্ছে, আরো গরিব হয়ে যাচ্ছে, তাই না, দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো, এই যে ট্রিপল বন্ড আছে, এখন মনে রাখবে ট্রিপল বন্ড বা ডবল বন্ড যে যাদের মধ্যে রয়েছে, যে কার্বন দুটির মধ্যে, তাদের জন্যই দেখবে। এখন এই কার্বনের মধ্যে না হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নেই, এই হাইড্রোজেনটা হলো এখানে টাকা, তো হাইড্রোজেন নেই এখানে গরিব, আর এখানে এই কার্বনে রয়েছে হাইড্রোজেন, তাহলে এই হয়ে গেল বড় লোক। অর্থাৎ সেই ক্ষেত্রে জল যোজনের জন্য এখানে ওইচ পার্টটা এন্টার হবে এখানে, আর এখানে একটা হাইড্রোজেন এন্টার হবে, যার কারণে একটা বন্ড কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে কি হবে, একটা বন্ড ডিক্রিজ হয়ে যাবে। এবারে যে যৌগটা উৎপন্ন হলো সেই যৌগটা খুবই অস্থায়ী টাইপের হয়। কি হয়, অস্থায়ী টাইপের। এবার যারা বেশিরভাগ জল যোজন করে না, তাদের জন্য বেশিরভাগ ওদেরকে টোটোমারিজম করতে হয়। টোটোমারিজম কথার অর্থ হলো জানো, টোটোমারিজম, ওদের টোটোমারিজম হয় বেশিরভাগ, যারা আর কি জল যোজন প্রক্রিয়া অংশ, তাদের টোটোমারিজম মানে যে আলফা হাইড্রোজেন আছে, তাদের আমরা কি করাবো, মানে এক কথা আলফা হাইড্রোজেন তো না, H প্লাস ট্রান্সফার করাবো। H প্লাস কি করব, ট্রান্সফার করাবো। H প্লাস কি করাবো, ট্রান্সফার করাবো। চলো দেখা যাক কিভাবে H প্লাসটা ট্রান্সফার হয়, তাই না, হ্যাঁ কি না, H প্লাসটা কিভাবে ট্রান্সফার হয় ওটাই দেখে নিই আমরা। দেখো এইভাবে হবে, H প্লাসটা দিয়ে দিলাম আমরা এই ডবল বন্ড কার্বন অক্সিজেনের মাঝে, এই অক্সিজেনে, যার কারণে এই ডবল বন্ডটা এই কার্বনের মাথায় উঠে যাবে, তাই কি না। তাহলে আমাদের পাশে কি থাকলো, আমাদের জিনিসটা পাশে কি থাকলো, দেখো জিনিসটা কেমন লিখতে হবে, CH, এখন এই কার্বনে যেহেতু ডবল বন্ড হয়ে গেল, সি, এটা সিঙ্গেল বন্ড CH2 CH3, অর্থাৎ জিনিসটা দেখতে কেমন হলো, CH3 CH2 CHO। ঠিক আছে, এরপর এখন এর উপর আরেকটা ক্যাটালিস্ট দেওয়া হয়েছিল, সেটা হলো লিন্ডলার অনুঘটক, তাই তো, PbBaSO4। এখন PbBaSO4 দিলে এটাকে লিন্ডলার ক্যাটালিস্টও বলে, লিন্ডলার ক্যাট লিখে দিলাম, ঠিক আছে, ক্যাট লিখে দিলাম, বুঝে নিই যে ক্যাটালিস্ট। এখন এক্ষেত্রে প্রোডাক্টটা কি উৎপন্ন হয়, এক্ষেত্রে প্রোডাক্ট আমাদের উৎপন্ন হয় প্রোপ-1ইন। কি উৎপন্ন হবে, প্রোপিন। ঠিক আছে, এরপর চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজ 4 নম্বর পেজ। 4 নম্বর পেজে কি বলেছে, C3H7Br আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমভাবে যৌগ, যার আমরা কি করলাম, ডিহাইড্রোব্রোমিনেশন বিক্রিয়া করে সি উৎপন্ন করব, আর সি কে ওজোন লাইসিস করব, তাই তো।
সি কে আবার কি করব, ওজোন লাইসিস করব। ঠিক আছে, চলো করা যাক। ধরে নি ধরে নিলাম যে C17 মানে কয়টা কার্বন রয়েছে, তিনটে কার্বন আমরা লিখে নিলাম। এমন এই তিনটে কার্বনের সাথে কি রয়েছে, ব্রোমিনও আছে, আবার তিনটে কার্বনও আছে। জিনিসটাকে আমি তাহলে কিভাবে লিখতে পারি, দেখো এখানে আমার দুটো কি বলে সম্ভাবনা তো দুটো রয়েছে। এবার আমি ধরো এখানে মাঝখানে যদি আমি বিআর দিই তাহলে কি হবে, তাহলে আমি বাদ বাকি হাতটা আমি মিলিয়ে নিতে পারি। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন। এরপর এর মধ্যে যদি আমি ডিহাইড্রোব্রোমিনেশন করি, ডিহাইড্রোব্রোমিনেশন মানে বুঝতেই পারতেছো, হাইড্রো মতলব হাইড্রোজেন, ব্রোমিনেশন মতলব বিআর, মানে দুটো এই একটা এইচবিআর বেরোবে, যার জন্য আমাদের কি নিতে হবে অনুঘটক হিসেবে, ইথানলীয় ইথানলীয় KOH। এবার এই ইথানলীয় KOH দিলে দেখো তোমাদের হাতে দুটো সম্ভাবনা হচ্ছে, একবার এটা যেতে পারে আর নেক্সট বার এটাও যেতে পারে। তাহলে আমাদের দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে আমি প্রথম ধরো আমি এই প্রোডাক্টটা যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিব যে এরা চলে গেছে। তাহলে প্রোডাক্ট হিসেবে আমাদের হাতে থাকবে CH3 CH ডবল বন্ড CH2। ঠিক আছে, এটা হলো প্রথম প্রোডাক্ট এ। এবং নেক্সট বারে যদি আমরা এটা ভাবি যে নেক্সট বারে যদি আমি এটা ভাবি এখান থেকে হাইড্রোজেনটা চলে গেছে, তখন সেক্ষেত্রে কি হবে, তখন উৎপন্ন হয় CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাই তো? এটা বি হয়ে গেল আমাদের দুটি যৌগ। এরপর ধরো আমি এই যৌগটার উপর নিয়ে কাজ করতেছি, এই যৌগের উপরে আমরা কি করব, ওজোনোলাইসিস করাবো। কি করাবো, ওজোনোলাইসিস করাবো। কি করাবো, ওজোনোলাইসিস। এখন কি বলেছে, সি কে ওজোনোলাইসিস করে এক অণু ইথানল এবং এক অণু মিথানল উৎপন্ন হয়। সি কে ওজোনোলাইসিস করলে কি উৎপন্ন হবে, এক অণু ইথানল এবং এক অণু মিথানল হবে। তাহলে সি কে শনাক্তকরণ করো। এটাকে আরো অন্য পদ্ধতিতেও করা যায়, দেখবা অন্য পদ্ধতি যদি করি। দেখো জিনিসটা কি, তো বলেছে তোমাকে ইথানল আর মিথানল, তাই তো? দেখো অন্য পদ্ধতি যদি আমি করি, দেখো ইথানল বলেছে, ইথানল বলেছে। এবার জিনিসটাকে আমি যদি এরকম স্ট্রাকচার ভাবে লিখি, ইথানল হলো CH3 সি ডবল বন্ড ও এইচ, এটা অ্যালডিহাইড। এবং মিথানলকেও যদি আমরা এইভাবে সামনের দিকে অক্সিজেনটাকে রেখে কার্বন কি রেখি, এইচ এদিকে একটা এদিকে একটা এইচ। ঠিক আছে, এবার যদি এখান থেকে আমরা অক্সিজেনটা বের করে দিই, ঠিক আছে, এইভাবেও করা যায়, দেখো এটা আলাদাভাবে। ঠিক আছে, রিপিট ওজোন লাইস। এবার যার কারণে কি অক্সিজেন তো বেরিয়ে চলে গেল, তারপর থাকলো CH3 CH ডবল বন্ড CH2। দেখো এটা প্রথম প্রোডাক্ট আসলো। হ্যাঁ, এভাবেও করায়। বা তোমাদের হচ্ছে না আমি এভাবে করবো না, কই বাত নেই, কি হয়েছে, কিছুই না। এবার যদি তোমাদের মতো না আমি করবো না, কই বাত নেই, দেখো এইভাবেও উৎপন্ন হয়। ওজোন লাইসিস যদি করো প্রথম যৌগটার, ঠিক আছে, এই যৌগটার যদি ওজোন লাইসিস করো, ওজোনো লাইসিস, তাহলেও হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে দেখে ওজোনাইড বানিয়ে নিতে হবে, ঘর বানাতে হবে, তাই তো? কি বানাতে হবে, ঘর বানাতে হবে। কাদের মাঝে, এই ডবল বন্ডের মাঝখানে দিয়ে দিলাম, আমরা ঘর বানিয়ে নিলাম। দেখো ঘর দেখতে পাচ্ছ কত সুন্দর। এরপর হাইড্রোজেন দিয়ে দিব, এখানে এর কাছে রয়েছে একটা হাইড্রোজেন, এদেরকে বলা হয় ওজোনাইড। এদেরকে কি বলা হয়, ওজোনাইড। এরপর আমরা যদি এর মধ্যে কি দিয়ে দিই, জিঙ্ক চূর্ণ, জেডেন চূর্ণ দিয়ে দিই, তাহলে কি হবে, মাঝ বরাবর আস্তে আস্তে এরকম করে ভেঙে যাবে। তো যার কারণে উৎপন্ন হবে আমাদের CH3CHO, ওই যে ইথানল এবং মিথান ফর্মালডিহাইড বা মিথানল। ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে, কোনো ব্যাপার নেই। চলো নেক্সট দেখো, এগুলা তোমরা করে নিও। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি হলে ভূতাপ শক্তি কিভাবে বৃদ্ধি পায়, ও লাস্ট চ্যাপ্টার পরিবেশের ভাবনা। COD সিলিকোসিস রোগ কি হয়, ডাস্ট, সিলিকা সিলিকা ডাস্টের কারণে হয়। সিলিকা ডাস্ট যদি আমরা দৈনন্দিন কি বলে ছোট ছোট এর পার্টিকেল হয়, এগুলো যে শ্বাসবায়ুর মাধ্যমে আমরা নিই, তাহলে কি হয়, সিলিকোসিস রোগ আমাদের হতে পারে। ঠিক আছে, 5 নাম্বার একটা অঙ্ক দিয়েছি, দেখো বলছে PCl5 এবং PCl3 3 গুণ। হ্যাঁ, এটা তো আমাদের রিপিট কোশ্চেন। এটা হলো তোমার আগের যে আমরা করেছিলাম, কি বলে, সেট নাম্বার 7 করেছি। ওই সেট নাম্বার 7-এ 2-এর
1 রয়েছে, ঠিক আছে, দেখে নিও। নেক্সট, রক্তের পিএইচ স্থির থাকে কেন, এটা করে দিচ্ছি। রক্তে দেখো, রক্তের মধ্যে রয়েছে হলো তোমার বাইকার্বনেট। কি রয়েছে? কার্বনেট, বাইকার্বনেট। তার সাথে রয়েছে হলো ফসফেট, এবং তো প্রোটিন তো থাকবেই। ও প্রোটিন ইত্যাদি, প্রোটিন ইত্যাদি। আর এরা কি হয়? এরা হলো বাফার সিস্টেম। বাফার জিনিসটা কি আগের ক্লাসেও করিয়েছি। বাফার সিস্টেম এখনো করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বাফার সিস্টেম এমন একটা সিস্টেম যে বাইরের দিক থেকে অ্যাসিড বা ক্ষার যদি আমি দ্রবণে চেঞ্জ করো, মানে এন্টার করো, সে দ্রবণের আর কি পিএইচ চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয় বাফার সিস্টেম। বাফার সিস্টেম হওয়ার কারণে পিএইচ কি হয়? চেঞ্জ হয় না, পিএইচ চেঞ্জ হয় না, পিএইচ চেঞ্জ হয় না, ঠিক আছে, পিএইচ কি হয় না? চেঞ্জ হয় না। নেক্সট কি বলেছে? আচ্ছা পরের পেজে দেখা যাচ্ছে না। নেক্সট 6 নাম্বার বলছে বোরাক্সের জলীয় দ্রবণে ফেনলফথেলিন অ্যাড করলে হয়। ফেনলফথেলিন অ্যাড করলে কি হবে? দেখো, আমরা জানি যে বোরাক্স Na2B4O7 সংকেত কার? বোরাক্সের, তাই তো, বোরাক্স। বোরাক্স। এখন এই বোরাক্সকে যদি আমরা ধরো জলে আর কি দ্রবীভূত করি, ঠিক আছে, জলে যদি দ্রবীভূত করি, তাহলে এরা কি উৎপন্ন করে? এরা উৎপন্ন করে H3BO3, যেটাকে আমরা বলি বোরিক অ্যাসিড। কি বলি? বোরিক অ্যাসিড। এবং তার সাথে সাথে তীব্র ক্ষার উৎপন্ন করে NaOH। এবার কথাটা হলো, এই যে তোমাদের সামনে রয়েছে যে H3BO3, এই H3BO3 অর্থাৎ বোরিক অ্যাসিড, এটা কি হয়? মৃদু অ্যাসিড। এটা কি হয়? মৃদু অ্যাসিড। আর অন্যদিকে উৎপন্ন হয়েছে NaOH, যেটা হয় ক্ষার, তীব্র ক্ষার, তীব্র ক্ষার, ঠিক আছে, তীব্র ক্ষার। এবার ফলে কি হয়? ফলে কি হয়? এই OH এর যে কনসেন্ট্রেশন উৎপন্ন H এর তুলনায় বেশি হয়ে যায়, যার কারণে নেট যে সলিউশনটা, নেট সলিউশনটি কেমন হয়ে যায়? নেট যে সলিউশনটি সেটা হয়ে যায় ক্ষারীয় প্রকৃতির। কি হয়ে যায়? ক্ষারীয় প্রকৃতির। আর আমরা জানি যে ক্ষারের সাথে যখনই আমরা ফেনলফথেলিন অ্যাড করব, তখন ক্ষারের সাথে বিক্রিয়া করে কি রয়েছে? ফেনলফথেলিন। যখনই ফেনলফথেলিন অ্যাড করব, তখন কি হবে? বেগুনি বর্ণ উৎপন্ন করবে। এটার একটা এক্সপেরিমেন্ট আমার করা আছে শর্টসে, ঠিক আছে, তোমাদের দেখার ইচ্ছা থাকে দেখে নিও। নেক্সট, সম আয়ন প্রভাব বলতে কি বোঝো? দেখো, সম আয়ন প্রভাব বলতে কি বোঝো? সম আয়ন প্রভাব, এগুলো তোমরা বইয়ে আছে, বাট আমি তাও আমার মনে আসছে যে তুমি লিখে দিচ্ছি। সম আয়ন প্রভাব, দেখো সম আয়ন প্রভাব জিনিসটা কি? সম আয়ন প্রভাব হলো যে আমরা যদি কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তবে কি হয়? তবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তার আয়নায়ন মাত্রা
তার আয়নায়ন মাত্রা আয়ো চলো আবার শুরু করি, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছিল, কই বাত নেই। দেখো এটা আয়নায়ন মাত্রা, আয়নায়ন মাত্রা কি হয়, আয়নায়ন মাত্রা কি হয়ে যায়, হ্রাস পায়। আর এই পদ্ধতিটাই হলো তোমার, আর এই প্রভাবটাই হলো সম আয়ন প্রভাব। জিনিসটা যদি আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে, ধরো আমি একটা মৃদু অ্যাসিড নিয়ে নিলাম, মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থ নিলাম, যে আর কি জলীয় দ্রবণে বিশ্লেষণ হয়ে কি উৎপন্ন করবে, একটি উৎপন্ন করবে অ্যানায়ন আর একটি উৎপন্ন করবে ক্যাটায়ন। এবার এর মধ্যেই সময়ায়ন যুক্ত একটি তীব্র তড়িৎ বিশিষ্ট পদার্থ সোডিয়াম গঠিত একটা লবণ আমি যদি নিয়ে নিই তাহলে কি উৎপন্ন হবে, CH3COO মাইনাস এবং Na প্লাস। ঠিক আছে, তো ফলে কি হবে, ফলে কি দেখা যাবে, ফলে দেখা যাবে যে এই যে অ্যাসিডিক অ্যাসিডের যে আলফা আলফা যেটাকে আমরা লিখি Ka/C এর মান কি হচ্ছে, হ্রাস পেতে শুরু করেছে। শুধুমাত্র কার জন্য, এই অ্যাসিডটা ঢেলেছি তার এই ক্যাটায়ন এবং অ্যানায়নের দ্বারা। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর পেজ। সময়ায়ন প্রভাব করিয়ে দিলাম। 25 ডিগ্রি উষ্ণতায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের পিএইচ দেওয়া আছে, পিকেবি তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে, পিকেবি। চলো পিকেবি বের করি। তা তার আগে আমাদেরকে পিকেবির যে সূত্রটা তাকে একটা লিখে নিতে হবে। আমরা জানি পিএইচ সমান সমান 14 মাইনাস ব্র্যাকেট হাফ অফ পিকেবি, ঠিক আছে, এবং হাফ অফ লগ সি। যেহেতু আমাদের পিকেবি বের করতে হবে ওটাকে একটু আলাদা করে লিখলাম। পিএইচ এর মান কত, পিএইচ এর মান দিয়েছে দেখো 9.25, 14 আমরা লিখে নিলাম, মাইনাস হাফ পিকেবি এর দেখো মান দিয়েছে, হ্যাঁ বের করতে হবে পিকেবি এর, তো বের করতে হবে চমু, তো মাইনাস থেকে হয়ে গেল এটা প্লাস, আর হাফ অফ লগ সি। আচ্ছা লগ সি কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছে 0.1। আচ্ছা কথাটা হলো এখানে মোলারিটিতে বের করতে হবে, কিন্তু আমরা জানি মোলারিটি কিভাবে বের করতে হয়, আমাদের যে নর্মালিটি রয়েছে তাদেরকে আমরা কি দিয়ে গুণ করব, এন ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি তাদের মোলারিটি বের হয়ে যাবে, তাই তো। এবার এন ফ্যাক্টরটা অ্যাসিডের জন্য আমাদের দেখতে হয় কয়টি H প্লাস আছে, হ্যাঁ সল্টের জন্য দেখতে হয় মোট ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে, সামেশন অফ মোট ক্যাটায়ন আর অ্যানায়ন। আর তোমাদের কিসের বেসের জন্য দেখতে হয় OH মাইনাস। আমি যদি লক্ষ্য করো NH4OH এর কথা বলি, তো NH4OH এ একটি বেস রয়েছে যার কারণে এখানে এন ফ্যাক্টর তোমাদের 1 বের হলো, তাই তো। আর এখানে 1 দিয়ে যদি গুণ করি শেষমেশ ওই আমাদের 0.1 নর্মালিটিটাই হলো সেই 0.1 মোলারিটিতে আসবে, তার জন্য উত্তর 0.1ই লিখে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। এরপর আমাকে যদি পিকেবি বের করতে হয় তো 9 পয়েন্ট কি করব, যদি ক্যালকুলেট করি জিনিসটাকে ভালো করে তাহলে মাইনাস পিকেবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.25 মাইনাস 14 আর প্লাস 0.5। ঠিক আছে, ক্যালকুলেট করে নিও তোমরা। আর এখান থেকে যদি পিকেবি বের করি তাহলে উৎপন্ন হবে পিকেবি কত হবে, ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো দেখতেই ভুলে গেছি, মাই ফল্ট। আচ্ছা আমি তো সল্ট দেখতেই ভুলে গেছি, সল্ট আছে, তো সল্ট আছে না, তো সল্ট থাকলে তো এই সূত্র হবে না, কোন সূত্র হবে দেখো, সল্ট থাকলে তো এটা সূত্র হবে যে পিকেবি সমান সমান 14 মাইনাস পিএইচ লগ অফ, প্রথমে সল্টের কনসেন্ট্রেশন দিতে হবে, নেক্সট তোমার বেসের কনসেন্ট্রেশন দিতে হবে, মানে সেমই ছিল ভাই, কিন্তু একটু জাস্ট ডিফারেন্স, কোই বাত নেই। দেখো পিকেবি তো 14 আছে, তো পিএইচটা আগে বের করলাম, পিএইচটা তোমাকে এখন দিয়ে দিচ্ছে কত, 9.25। ঠিক আছে, এরপর লগ সল্টের যে কনসেন্ট্রেশনটা ছিল ওটা 0.1 আর বেসেরও কনসেন্ট্রেশন 0.1। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি হবে, 14 মাইনাস 9.25 মাইনাস লগ 1, আর এর ক্যালকুলেশন যদি করো পিকেবি তাহলে উত্তর আসবে 4.75। ঠিক আছে, 4.75। ওকে, এরপর বলছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আগেও করে দিয়েছি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র তোমার রয়েছে হলো সেট, আগে সেট 6-এ, মানে প্রিভিয়াস যে ভিডিওতে আছে বা তোমাদের বইয়েও আছে, প্রিভিয়াস ভিডিওতে আছে, দেখে নিও। চলো নেক্সট 8 নাম্বার বলেছে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড
এর রিয়াকশন কোন পদার্থটি জারিত হয়। আচ্ছা, এটা বোঝানোর আগে না তোমাদের আর কি একটু বুঝে নিই অক্সিডেশন এবং রিডাকশনের পার্টটা। দেখো, অক্সিডেশনে কি হয়, অক্সিডেশনে কি হয়, অক্স 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 এখান থেকে এক্স শব্দটা আসতেছে, তাই না? এক্স কারা? যারা জীবন থেকে আর কি চলে যায়, তাই না? যে এক্স জীবন থেকে চলে গেছে, যারা চলে যায়, যারা জীবন থেকে কি হয়ে যায়, চলে যায়, বিতাড়ন করে দিতে হয় জীবন থেকে। আর ই ফর আসতেছে তোমাদের ইলেকট্রন, কি হয়, ইলেকট্রন। অর্থাৎ যে প্রক্রিয়ায় কি হয়, ইলেকট্রন বেরিয়ে যায়, আর ইলেকট্রনের ভাই হলো হাইড্রোজেন, হাইড্রোজেন বেরিয়ে যায়। এবার তোমার জীবন থেকে ধরো ইলেকট্রন বেরিয়ে গেল, ধরো তুমি একটা ছেলে, তোমার জীবন থেকে ইলেকট্রন, ইলেকট্রন হলো তোমার হলো সেই গার্লফ্রেন্ডটা, সেই গার্লফ্রেন্ডটা তোমার জীবন থেকে চলে গেল। এবার জীবন থেকে তোমার গার্লফ্রেন্ড চলে গেল, এখন স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক প্রথম প্রথম তোমার খুব কষ্ট হবে, তার জন্য তুমি পাহাড়ে পর্বতে যাবে ঘুরতে, এবং সেখানে কি করবে, একদম ভালো একদম বায়ু আর কি, একদম পিওর বায়ু তুমি গ্রহণ করার চেষ্টা করবে। পিওর বায়ু মতলব পিওর বায়ুযুক্ত অক্সিজেন, তাই না? অক্সিজেন গ্রহণ করবে। অর্থাৎ তিনটা শর্ত আসলো, একটা ইলেকট্রন চলে যাওয়া, হাইড্রোজেন চলে যাওয়া, এবং অক্সিজেন যদি যুক্তিকরণ হয় তখন অক্সিডেশন হয়। তখন কি হয়, তখন অক্সিডেশন হয়। তাছাড়া আরেকটা আছে, যখন অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা কি হয়, ইনক্রিজ হয়, তখনও জারণ হয়। এটাই, এর বাইরে আর কোনো জারণের কোনো সংজ্ঞাই নেই ভাই। ঠিক আছে, এবার কথা হলো, যে জারণে অংশগ্রহণ করে, যে জারণে অংশগ্রহণ করে, যে জারণে অংশগ্রহণ, যে জারণে অংশগ্রহণ করে, তাদের তাদের বলা হয়, তাদের বলা হয় বিজারক পদার্থ। এটা একটু খালি মনে রাখতে হবে, বিজারক পদার্থ, তাদেরকে বলা হয় বিজারক পদার্থ। আর এটা বলতে পারি যে যারা জারণ করছে, যারা জারণ করছে, জারণ করছে, তাদেরকে আমি বলতে পারি তারা জারিত হচ্ছে, জারিত হচ্ছে। আশা করি তোমরা জানো, এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমরা জানোই। তাও আমি বলে দিলাম, কোনো অসুবিধা নেই, যদি জানার ইচ্ছা থাকে তাহলে পড়ে নেওয়া, নাহলে স্কিপ করে নিও, নেক্সট পার্টিতে চলে যাও, কোই বাত নেই। ইলেকট্রন যদি বেরিয়ে যায় তখনও জারণ হয়, হাইড্রোজেন যদি বেরোয় তখনও জারণ হয়, এবং অক্সিজেন যদি যুক্ত হয় তখনও জারণ হয়, এবং অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় তখনও জারণ হয়। তার একটা স্টোরি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর এখন কথাটা হলো, আমি যদি এই মেইন ইকুয়েশনটাকে দেখি, এই সালফার ডাইঅক্সাইডের, তাই তো? এখানে যদি লক্ষ্য করো, এই সালফার ডাইঅক্সাইডের এই সালফার +4 জারণ সংখ্যায় আছে। এখন তোমার যদি জারণ সংখ্যাও বের করতে হয় তাহলে তোমরা মরে গেছো ভাই, সামনে পরীক্ষা কি করবা? তো সালফার ডাইঅক্সাইডের জারণ সংখ্যা হলো +4। এখান থেকে এই সালফারের যদি আসি, এর জারণ সংখ্যা 0। আর এখন এই সালফারের যদি জারণ সংখ্যা আসো, এই সালফারের জারণ সংখ্যা হলো তোমার -2। আর এখান থেকে যদি এই সালফারে আসি তাহলে কি হচ্ছে, 0। এবার প্রথম লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? এখানে অক্সিডেশন হ্রাস হ্রাস পেলো, তাই তো? অক্সিডেশন নাম্বার হ্রাস পেলো। বাট এখানে যদি লক্ষ্য করো, এখানে -2 থেকে 0, এখানে বৃদ্ধি পেলো। তো আমরা, তুমি জানোই যে অক্সিডেশনে যারা অংশগ্রহণ, এখানে কি হয়ে গেল, অক্সিডেশন মানে বৃদ্ধি পাচ্ছে, কি তার মানে কি হয়েছে, এখানে অক্সিডেশন ঘটেছে। আর অক্সিডেশনে যারা অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়, তারা জারিত হচ্ছে। তার মানে উত্তর হবে H2S। এই টাইপের প্রশ্ন আসতে পারে ভাই। এবার হলো আয়ন ইলেকট্রন পদ্ধতি করতে হবে, ঠিক আছে, এবং কপারের এই পদ্ধতি। চলো নেক্সট অংশতে করা যাক, নেক্সট পার্টটাতে এখানে জায়গা নেই, ঠিক আছে? নেক্সট পার্টটাতে যদি আমরা করি, ঠিক আছে, আমরা মেন ইকুয়েশনটাকে লিখে নিই। KMnO4, KMnO4 রয়েছে হলো H2C2O4, তারপর রয়েছে হলো তোমার সালফিউরিক অ্যাসিড, তারপর রয়েছে তোমার হলো কার্বন ডাইঅক্সাইড এবং MnSO4, K2SO4, দেন হলো তোমাদের ওয়াটার। তো সর্বপ্রথম আয়নীয় ইলেকট্রন পদ্ধতি করার জন্য কি লিখতে হবে, আয়নীয় রূপ। কি লাগবে, আয়নীয় রূপ। দেখো তোমাদের যে বই তোমরা আর কি ফলো করতো, সেই বই যতগুলো আর কি জারণ সংখ্যা ভিত্তিতে এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে সমতাবিধান করতে বলেছে, তারা ওটাই করে, ওটার বাইরে আর প্রশ্ন আসবে না ভাই। তো এটা যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি করি তাহলে কি আসবে, C2O4 2 H2SO4 তো H প্লাস দিবে, তো কোশ্চেন হয়ে যাবে তোমাদের হলো Mn+2, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর কিছুটা পরিমাণ জল থাকবে, ঠিক আছে? এখন এর মধ্যে আমাদের লিখে নিতে হবে জারণ অধ বিক্রিয়া। কি লিখতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়া যদি লেখো তো কাকে বসাবো, C2O4 2 থেকে কোথায় বানাবো, কার্বন ডাইঅক্সাইড।
এবার লক্ষ্য এখানে দুটো কার্বন আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম। এখানে দুটো নেগেটিভ চার্জ, তার জন্য মেলানোর জন্য এদিকে 2 দিয়ে ইলেকট্রন গুণ করে দিলাম। তারপর লিখে দেবো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কি আছে? MnO4 পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ 2+। এবার লক্ষ্য করে এখানে আছে 4টে অক্সিজেন, তার 4 দুগুণ 4 গুণ জল, আর 4টে জল, তো 4 দুগুণ 8, 8টা H+, তো 8টে প্লাস 1টে মাইনাস, আর এখানে দুটো প্লাস, তো হয়ে গেল হলো 8 থেকে 1 7, না আগে যোগ করিনি তাই না? ও 8টে প্লাস 1টে মাইনাস, তাই তো 8টে প্লাস আছে, 8 প্লাস আছে, একটা মাইনাস আছে, তো একটা মাইনাস চলে গেলে তাহলে 7টা 7 হলো, এবং 7 থেকে যদি দুটো চলে তাহলে হলো 5। ঠিক আছে, তো হলো কয়টা ইলেকট্রন বসাবো? যেহেতু আমাদেরকে সব দিকে ইলেকট্রনের সাম্যতা বজায় রাখতে হবে, এখানে ইলেকট্রন যেহেতু নেই, পজিটিভ 2 আছে, তাই আমি কি করব? এখানে 5টা ইলেকট্রন নিয়ে দুদিকে পজিটিভ চার্জটা ঠিক করে দেবো, হ্যাঁ কি না? এবার একটা মজাদার বিষয় হলো কি, এখানে অসুবিধা হলো। অসুবিধা কি? এখানে হলো দুটো ইলেকট্রন, আর এখানে হলো 5টা ইলেকট্রন। তার জন্য আমরা এই ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করব এবং এই ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করব। হ্যাঁ কি আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এরপর মেইন যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা আমরা লিখবো। ঠিক আছে, মেইন ইকুয়েশন কি হবে? 5 দিয়ে যদি আমি C2O4 কে গুণ করি তাহলে কি হবে? C2O4 2 মাইনাস। ঠিক আছে, আর তো এখানে কিছু নেই, তাহলে নিচেরটাকে কত দিয়ে গুণ করা আছে? 2 দিয়ে, 2 MnO4 মাইনাস, এবং 8 দিয়ে গুণ করার ফল 8 16H+, আর 5 তো ওটা কেটে যাবে আফটার আর কি, যখন আমরা মাল্টিপ্লিকেশন করবো গুণ, তখনটা কেটে যাবে। 5 দিয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইডকে গুণ করলে কত হবে? 10 অণু কার্বন ডাইঅক্সাইড, আর Mn 2Mn, এবং জল হলো 4 দুগুণ 8। এবার এটার উপর ভিত্তি করে উপরের যে মেইন ইকুয়েশনটাকে আমরা কি করব? সাজানোর চেষ্টা করব। আমরা দেখো কি করব। 5 C2O4 আছে, তো 5 C2O4 এখানে আছে, তো এখানে আমি দিয়ে দেবো 5। 2 আছে, তো Mn কোথায় আছে? খোঁজো Mn, এই তো Mn, তো 2 দিয়ে দিব। এখন 16 আছে H, এখানে H2 আছে, তার জন্য আমি যদি 16 করতে হয় তাহলে 8 দিয়ে গুণ করবো, তাহলে 16 হয়ে যাবে। তো 10 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে 10 বসিয়ে দেবো। Mn এর সামনে 2 আছে, 2 বসিয়ে দেবো, এবং 8H2 আছে, তো 8H2 এখানে, আর K2 এর সাথে কথা নেই, তো এটাই উত্তর ভাই। নেক্সট কি আছে দেখো, কপার। এটা পরের পেজে করি আমরা। আচ্ছা, পরের পেজে দাও নেই, আচ্ছা कोई बात नहीं, এই পেজেই করি। দেখো যে মেইন ইকুয়েশনটা আমাদের আছে, মেইন ইকুয়েশনটা কি? আমাদের কি বের করতে হবে? কপার, তাই তো? কপার প্লাস কি ছিল? কিছু একটা তো ছিল, তাই না? নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন ছিল, হ্যাঁ। নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশনে কি উৎপন্ন হয়? কপার নাইট্রেট উৎপন্ন হয়, কপার নাইট্রেট উৎপন্ন হয়, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং উৎপন্ন হয় ওয়াটার। এটা যদি সমতা বিধান করো তোমরা, হ্যাঁ, সমতা বিধান কি হবে জানো? আসবে 4 নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড, 2NO2 এবং 2H2O। তারপর তোমাদের যে ক্যালকুলেশন হয়, এখানে x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 2, z ইজ ইকুয়াল টু তোমার আসবে 2। এরপর যদি আমরা যে ইকুয়েশনে আছে, তো ইকুয়েশনে, তো এখানে মানে মাইনাস আছে না, এখন যদি মাইনাস আমি করিয়ে বসিয়ে দিই তাহলে কি হবে? তো 4 প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, এরকমই আছে তো না? আচ্ছা, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, কই বাত নেই, বের করে দিলাম। এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে, শিখে নিলে একটা নতুন জিনিস। চলো নেক্সট, অসামঞ্জস্য বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। এটা আগেও করিয়েছি, তাও একটু হালকা হালকা বলে দিই। যে বিক্রিয়ায় অক্সিডেশন অক্সিডেশন ও রিডাকশনের নাম্বার, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ এন্ড ডিক্রিজ হয়, কেটে দিই, যেখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজও হবে ও ডিক্রিজও হবে। আর ইনক্রিজকে কি বলা হয়? অক্সিডেশন। ইনক্রিজকে কি বলা হয়? অক্সিডেশন। আর ডিক্রিজকে কি বলে? রিডাকশন। অর্থাৎ যে বিক্রিয়া জারণ এবং বিজারণ দুটোই ঘটবে তাদেরকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। তার একটা যদি আমরা উদাহরণ দিই, উদাহরণই চেয়েছে, উদাহরণটা কি হবে? এক্সাম্পল কি হবে? দেখো এক্সাম্পল হিসেবে আমরা কি লিখবো? আমরা যদি ফসফরাসের কথা বলি, কার কথা বলি? ফসফরাসের কথা। অর্থাৎ P4 যদি NaOH এর রিয়াকশন করে হয়, NaOH এর রিয়াকশন কার সাথে? জলের সাথে, তাহলে কি উৎপন্ন হবে? দেখো উৎপন্ন হবে তোমার হলো ফসফিন, সোডিয়াম হাইপোফসফাইট, NaH2, PO2, এবং থাকবে হলো তোমাদের কি?
না, সোডিয়াম ফসফেটেই উৎপন্ন, আর কিছু তো উৎপন্ন হয় না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। এখন লক্ষ্য করো, এই P4 মৌলিক অবস্থায় আছে, তার জন্য জারণ সংখ্যা 0, ঠিক আছে। এবং এর সাথে আমি কার সম্পর্ক করাতে পারবো? এর সাথে এর সম্পর্ক করাতে পারবো, তাই না? এখানে পি টাকা কি হিসেবে আছে? -2 না -3? এখানে -3 হিসেবে আছে। যার কারণে এখানে কি হলো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলো না বৃদ্ধি পেলো? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হলো। তো এখানে হয়ে গেল তোমাদের রিডাকশন। রিডাকশন মতলব বিজারণ, বিজারণ। এরপর এরপর যদি আমি এই পি থেকেই এই সোডিয়াম হাইপোফসফেট পিতে আসি, সেক্ষেত্রে পি এর জারণ সংখ্যা হয় +1। এখানে তো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতেছে, তাই না? এখানে তো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো এখানে, যার কারণে এখানে হয়ে গেল অক্সিডেশন। দেখো, অক্সিডেশনও ঘটতেছে এবং রিডাকশন। এখন এটাই একমাত্র এক্সাম্পল না, আরো রয়েছে, আরো রয়েছে, অনেক অনেক রয়েছে। দেখো, ব্রোমোবেঞ্জিন থেকে, সরি বেঞ্জিন থেকে যদি ব্রোমোবেঞ্জিন আমরা তৈরি করি, বেঞ্জিন থেকে কি করতে বলেছে? এই বেঞ্জিন থেকে আমাদের বানাতে বলেছে ব্রোমোবেঞ্জিন, তাই না? আচ্ছা, কোশ্চেনটা এটা না, কোশ্চেনটা বলছে এফি চূর্ণ কেন ব্যবহার করা হয়, তাই না? আমরা এফি চূর্ণ কেন ব্যবহার করি, বা FeBr3ও ইউজ করা যায় কেন? অনেকগুলো কারণ আছে। এক, আমাদের এফি চূর্ণ Br2 এর বাহক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বাহক হিসেবে। এবং উপযুক্ত নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল তো না, এখানে নিউক্লিওফাইল আসবে না, এখানে ইলেকট্রোফাইল আসবে। উপযুক্ত যে ইলেকট্রোফাইল রয়েছে, ও ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল প্রস্তুত করতে কাজে দিবে, মানে প্রস্তুত করতে সাহায্য করবে, প্রস্তুত করতে সাহায্য করে। তার জন্য আমরা এফি চূর্ণটা নিই, ঠিক আছে? তার জন্য আমরা কি নিই? এফি চূর্ণটা নিই। এবার NO2 গ্রুপ মেটা নির্দেশক হয় কেন? NO2 গ্রুপ মেটা নির্দেশক হয় কেন? আগের একটা সেটে এরকম টাইপের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি বলতো? কোশ্চেনটা ছিল যে NH2 গ্রুপ কি নির্দেশক? এরা হলো ওপি, ওপি অর্থপ্যারা। আর NO2 হলো, NO2 কি? NO2 হলো মেটা পজিশন। কেন? কারণ দেখো, NO2 গ্রুপের NO2 গ্রুপের যে N পরমাণু, N আর অক্সিজেনের মধ্যে রয়েছে দ্বিবন্ধন। কি রয়েছে? দ্বিবন্ধন। আর এই দ্বিবন্ধন থাকার কারণে এরা হলো কি গ্রুপ ইফেক্ট শো করে? -R ইফেক্ট শো করে, -R ইফেক্ট শো করে। ভালো করে বলতেছি, NO2 গ্রুপ যে রয়েছে, এই NO2 গ্রুপের নাইট্রোজেন পরমাণু অক্সিজেনের পরমাণুর সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে, দ্বিবন্ধনে যুক্ত আছে, ডাবল বন্ডে যুক্ত রয়েছে, ঠিক আছে? আর ডাবল বন্ডে যুক্ত থাকার কারণে এই গ্রুপটা কি -R ইফেক্ট শো করে। আর এই -R ইফেক্টের কারণে, এবার -R ইফেক্টের কারণে বেঞ্জিনের যে অর্থ ও প্যারা পজিশন যে রয়েছে, সে প্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়? প্যারা পজিশনের ইলেকট্রন ডেনসিটি বা ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়? হ্রাস হয়ে যায়, হ্রাস হয়ে যায়। যার কারণে নতুন কোনো যদি গ্রুপ এন্টার করতে যায়, তাহলে কোথায় ঢুকবে? তার জন্য হ্রাস পায়। আর তার জন্য পড়ে থাকলে একটাই গ্রুপ, মানে একটাই ফাঁকা জায়গা পড়ে থাকলেও সেটা হলো মেটা, যার জন্য আর কি NO2 গ্রুপ মেটা ডাইরেক্টিং হয়। নেক্সট 10 নাম্বার কি বলে? রূপান্তর করতে বলছে প্রোপান টু অল থেকে প্রোপান ওয়ান অল, ঠিক আছে? চলো করা হয়। প্রোপান কয়টা কার্বন? মিথ, ইথ, প্রোপ 2, মানে 2 নাম্বার পজিশনে রয়েছে OH। এটাকে আমি ফিল আপ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব আমরা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, Al2O3, এবং কিছুটা পরিমাণ উষ্ণতা, আমার মনে পড়তেছে না, প্রায় 600 ডিগ্রি সামথিং কাছাকাছি হয়তো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। এরপর ফলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে তোমাদের CH3, অর্থাৎ জল বেরিয়ে যাবে এখান থেকে। ধরো এখানকার একটা হাইড্রোজেন বের করে নিয়ে আসলাম, জল বেরিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে CH3, CH ডবল বন্ড CH2। প্রোপিন কি উৎপন্ন হবে? প্রোপিন। এখন এই প্রোপিনটার উপর যদি আমরা কি দিয়ে দিই? কনসেন্ট্রেট H2SO4 এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিই, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে যে প্রোডাক্টটা আমাদের দরকার ছিল, সেটাই উৎপন্ন হবে। আচ্ছা, কি বলেছে? প্রোপান টু অল, তাই তো? মিথ, ঠিকই তো লিখলাম না? মিথ, ইথ,
প্রোপান টু অল, ঠিকই আছে। এখন যার কারণে কি উৎপন্ন হবে, সিএইচ থেকে CH2, CH2 ও, ঠিক আছে। চলো নেক্সট পার্টটাতে যাই। নেক্সট পার্টটাতে কি বলেছে, কনসেন্ট্রেট H2SO4 দিতে বলেছে। এখন এর মধ্যে যদি কনসেন্ট্রেট H2SO4 দিই তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এখান থেকে এই পরেরটাতে করি, কি বলো, ঠিক আছে, বি এখানে করি। দেখো প্রথমটাতে কি বলেছে, CH2 CH2 CHOH এবং CH3 কনসেন্ট্রেট, আর কনসেন্ট্রেট থাকলে আর 170 ডিগ্রি এরা হলো জল শোষক হয়, জলটা বের করে দেবে, ঠিক আছে। তো জলটা বের করে দেওয়ার কারণে কি হবে, CH2 সিঙ্গেল বন্ড, CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3। এখান থেকে ধরো একটা হাইড্রোজেন বের করে নিলাম, জল বেরিয়ে যায়, তাহলে এখানে তাহলে একটাই হাইড্রোজেন পড়ে থাকবে। তো জিনিস তখন স্ট্রাকচারটা এমন হবে, তাই তো। তাহলে এটা হলো তোমার প্রোডাক্ট নাম্বার ই। এখন এই ই এর উপর আমরা কি কি দিলাম, ধরো আমি HCl দিয়ে দিলাম, তো HCl এবং দিয়ে দিলাম পারঅক্সাইড, HCl দিলাম এবং পারঅক্সাইড দিলাম। HCl পারঅক্সাইড দিলে কি হয়, এটা অ্যান্টি মার্কনিকভ নীতি শো করে, কি করে, অ্যান্টি মার্কনিকভ নীতি শো করে, যার কারণে CH2 এই CH এর কাছে Cl, এবং যখন লক্ষ্য করো এই ডবল বন্ডের যে কোনো দুটা কার্বনের মধ্যেই সমান পরিমাণ হাইড্রোজেন আছে, যে কোনো একটা জায়গায় এই একটা H+ আর যে কোনো জায়গায় একটা Cl- এন্টার করাবো। এরপর এর মধ্যে যদি আমি Br2 এবং CCl4 দিয়ে দিই তাহলে ব্রোমিনেশন করা, মানে দুটো ব্রোমিন পার্শ্ববর্তী যে কার্বন রয়েছে তাদের মধ্যে এন্টার করাবে। দেখো CH3C এর মধ্যে ব্রোমিন অ্যাড করলাম, হাইড্রোজেন তো রয়েছে, একটা বন্ড কমে গেল, এখানে হাইড্রোজেন, এই যে ব্রোমিন, আর একটাতে রয়েছে CH3, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, প্রয়োজনীয় বিকারকগুলি লেখো। অ্যাসিটিলিন থেকে ফেনল আঁকাতে বলেছে। অ্যাসিটিলিন থেকে ফেনল, ফেনল তো নয়, বেঞ্জিন জন্য কি লাগে, কপার নল লাগে এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পলিমারেশন করে। তারপর বেঞ্জিন থেকে বানাতে হবে COCl, COCH3, তার জন্য নিতে হবে ফ্রেডেরকাফ অ্যাসাইলেশন, COCl3 এবং অনাদ্র AlCl3। তারপর এর মধ্যে কি দিলে CH2 CH3 হয়ে যাবে, দিতে হবে জিঙ্ক Hg, লঘু HCl। এই বিক্রিয়ার নাম কি, যদি জানো তাহলে বলেও, এর নাম হলো ক্লিমেনসেন বিজারণ, আমি বলে দিলাম। এখন লাস্ট এর মধ্যে কি দিলে যে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন, বেঞ্জিক অ্যাসিড উৎপন্ন হয়, দিতে হবে ক্ষারীয় KMNO4, কি দিতে হবে, ক্ষারীয় KMNO4। এটাকে বলা হয় কার বিকারক, বিয়ারের বিকারক, বায়ারের বিকারক, বিয়ার না, বায়ারের বিকারক, বায়ারের বিকারক। নেক্সট বিউট 1 আইন এবং বিউট 2 আইনের মধ্যে আমরা পার্থক্য করব নেক্সট ইয়েতে, নেক্সট পেজে, এক্সপ্লেন এখানে করে নিই। দেখো প্রথমটা হলো টোলেন্স রিয়াকশন করে, টোলেন্স রিয়েজেন্সের সাথে আর কি রিয়াকশন করে সিলভারের যার কালার হলো রূপলি একটা অদক্ষেপ ফেলে, রূপলি অদক্ষেপ দেয়, বাট বিউট 2 আইন সেটা করে না। টোলেন্স রিয়েজেন্ট কি, টোলেন্স রিয়েজেন্ট হলো তোমার অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সলিউশন, যেগুলোকে বেশিরভাগ আমরা ইউজ করি অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণের জন্য, বাট এখানে ইউজ করতে পারে। বা আরও একটা যৌগ রয়েছে সেটা হলো CuCl2, এটা হলো কিউপ্রাস ক্লোরাইড, এবং আরেকটা নিতে পারি সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর তৎপরতায় বিউট 1 আইন এরা কি করবে, লাল অদক্ষেপ করবে, কি বলবে, লাল একটা কালার ফেলবে, পিপিটি ফেলবে, যেটা হলো বিউট 1 ইন করে, বাট বিউট 2 ইন পায় না। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর পেজে যাওয়া যাক। 11 নম্বর পেজে কি বলেছে, একটা দিয়েছে তোমাদের আর কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া চেয়েছে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কি বিক্রিয়া না, তো তার জন্য আমাদের মেন কি চেক করতে হয় সবসময়, ডেল এইচ নেগেটিভ কিনা, যদি নেগেটিভ হয় তাহলে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন। তো ডেল জি এর মান আমরা কিভাবে বের করি, ডেল জি আমরা বের করি যে ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখন ডেল এইচ এর মান তুমি জানো 6.97 কিলো জুলে আছে, তো 10⁻³ দিয়ে গুণ করে আমরা জুলে কনভার্ট করে দেবো। টেম্পারেচার আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 25 কেজি 300 দিয়ে 273 যে যোগ করি তাহলে কি আসবে 298 কেলভিন
এবং ডেল এস অর্থাৎ এন্ট্রপি রয়েছে হলো 25.4। এখন এটার যদি ক্যালকুলেট করা হয় ডেল জি, তো ডেল জি এর মান নেগেটিভ আসবে। দেখে নিও, তোমরা ক্যালকুলেট করতে দেখতে পারো। আচ্ছা ক্যালকুলেট তাহলে করে নিই, ক্যালকুলেট আমার করে নিই। তাহলে ক্যালকুলেটটা যদি করি তাহলে কি আসবে, -599.2 কি, এরপর জুল, তাই তো। এরপর তো ডেল জি যেহেতু নেগেটিভ আসে, হ্যাঁ তো বলে দিলাম ডেল জি যেহেতু নেগেটিভ তার জন্য এটা মানে কি, এরা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এরপর বলেছে এনট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা দেখে নিও তোমরা, হ্যাঁ ক্লসেসের সূত্র বা আর একটা ইঞ্জিনের একটা সূত্র রয়েছে ওটা লিখতে পারো। এরপর বলেছে 290 কে উষ্ণতায় সিএইচ সিড, এটা ভালো একটা কোশ্চেন, এটা করে দিই। দেখো কি বলেছে, সি নাম্বার আসতে পারে। তো রয়েছে আমাদের হাতে হলো ইথিলিন, রয়েছে আমাদের হাতে ইথিলিন এবং রয়েছে হাইড্রোজেন, রিয়াকশন করে ওরা উৎপন্ন করলো হলো কি, ইথেন। কি উৎপন্ন করলো, ইথেন। কি উৎপন্ন করলো, কি উৎপন্ন করলো, ইথেন। হাইড্রোজেন আমি দিয়ে দিই, হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর যেহেতু আমাকে বের করতে বলেছে এনথালপির পরিবর্তন, তাহলে এটা কাউন্ট করে নিই। দেখো এনথালপির পরিবর্তন আমরা কিভাবে বের করব, আমরা এনথালপির পরিবর্তন আমরা বের করব সামেশন দিয়ে, তাই তো। দেখো তো এনথালপির আমরা পরিবর্তন বের করব summation of the bond energy of reactant, ও কি গান বাজছে ফাটাফাটি, বন্ড এনার্জি, কি করবো এখন পাড়ার মধ্যে আছে গান তো বাজবে লোকজন, বন্ড এনার্জি অফ রিয়াক্টেন্ট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট রিয়াক্টেন্ট থেকে যদি প্রোডাক্ট বিয়োগ করে দিই তাহলে বেরিয়ে যাবে। এবার বন্ড এনার্জি অফ রিয়াক্টেন্ট লক্ষ্য করো, এখানে এখানে সিএইচ বন্ধন কয়টা রয়েছে রিয়াক্টেন্টে, সিএইচ বন্ধন এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে সিএইচ বন্ধন রয়েছে। কয়টা রয়েছে, চারটে সিএইচ বন্ধন রয়েছে। তারপর কার্বন ডবল বন্ড কার্বন কয়টা রয়েছে, একটা। তারপর হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন কয়টা রয়েছে, একটে। এরপর এখানে যদি লক্ষ্য করো সি বন্ড সি এর মান দিয়ে এর একটা বন্ধন আছে। তারপর সি বন্ড হাইড্রোজেন এখানে রয়েছে 3 3 6, ছয়টাই বন্ধন রয়েছে, ঠিক আছে। এরপর যদি আমি এদের আর কি মান বসাতে শুরু করি, দেখো কি আসবে, বন্ড এনার্জি অফ কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, কার্বন ডবল বন্ড কার্বন লিখে নি আগে, মানটাকে বড় করে নি। আর এটা অন্য কিছু লেখা যায়, তুমি লিখতে পারো কার্বন যেটা ইচ্ছা তোমার, প্লাস বন্ড এনার্জি অফ কার্বন হাইড্রোজেন প্লাস বন্ড এনার্জি অফ হাইড্রোজেন হাইড্রোজেন। তো এখান থেকে আমরা প্রোডাক্টের যে বন্ড এনার্জি তা বিয়োগ করব। তো বন্ড এনার্জি অফ সি বন্ড সি প্লাস বন্ড এনার্জি অফ সি এইচ। এরপর এদের মান আমরা বসাতে শুরু করব। বন্ড এনার্জি অফ কার্বন কার্বনের বন্ধন যদি দেখো উপরে কিছু লেখা আছে, উপরে লেখা আছে কত আছে, কত আছে 615 প্লাস সিএইচ এর বন্ধনটা আছে 4 × 4, কিন্তু চারটে রয়েছে 4 দিয়ে গুণ করে দেবো। প্লাস বন্ড এনার্জি হাইড্রোজেনে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কি আসবে 435। এরপর মাইনাস বন্ড এনার্জি অফ কার্বন সিঙ্গেল বন্ড কার্বন এর মান হলো 347। তারপর বন্ড এনার্জি অফ কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এটা কয়টা রয়েছে, ছয়টা, তো 6 দিয়ে গুণ করবো 414 কে। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে, যদি ক্যালকুলেট করি, এবার ক্যালকুলেটের পর তাহলে কি আসবে, ক্যালকুলেটের পর আসবে হলো সম্ভবত 125 কিলো জুল, ঠিক আছে। আজকে করে বোঝাতে পারলাম। এরপর পরের প্রশ্নটাতে যাব 12 নম্বর। 12 নম্বর কি বলেছে, কি বলেছে দেখো, একটা এক পরমাণু গ্যাস, এখানে একটা না আমার মনে হয় না কিছু কি বলে কিছু এক দুটো আর কি জিনিস আর কি মিসিং রয়েছে এখানে, হয়তো বলতে হতো যে 2 মোল গ্যাসের জন্য বলা হয়েছে 2 মোল, তাহলে হয়তো আমরা উত্তরটা যেটা আর কি তোমাদের রায়মার্টিন আছে ওটার সাথে মেলাতে হবে, তাছাড়া সম্ভব নয়। দেখো এক পরমাণু গ্যাসের জন্য আমাদের সিপি কত হয়, সিপি হয় 5/2 আর সিভি হয় কত হয়, 2 যদি বিয়োগ করি তো 3/2 আর, বাট আমার এখানে সিভি লাগছে না, আমাদের লাগবে এখানে সিপি। তো আমরা কিভাবে বের করব, আমরা জানি ডেল এইচ ইজ ইকুয়াল টু এন সিপি
ডেল টি। তো এন হলো 2 মোল যদি ধরে নিই তাহলে উত্তরটা সম্ভবত তো কি হবে 5/2 আর। এবং ডেল টি এর মান দেখো, টেম্পারেচারটা কি হবে, প্রাথমিক উষ্ণ থেকে অন্তিম উষ্ণ যদি বিয়োগ করি তাহলে কি হবে, কত আসবে, 125 ডিগ্রি থেকে যদি আমরা 225 বিয়োগ করি তাহলে কত আসবে দেখে নিব। তো 2 2 এখান থেকে কেটে দেবো, পড়ে থাকবে আমাদের এখান থেকে 105 আর আর এখান থেকে 125, 225 থেকে 125 যদি বাদ দিলে কত থাকে 100, কিন্তু মাইনাসে আছে, তাহলে -500 আর। দেখো এটাই হলে সম্ভব, তাছাড়া সম্ভবই নয়। নেক্সট X2O4 এবং 2X2O, এখানে কি বলছে ডেল জি এর মান বের করতে বলছে। ওই একই জিনিস দেখো ওইখান থেকে ডেল জির মানটা যদি বের করি আমরা, ডেল জি ইজ ইকুয়াল টু কি হবে, ডেল এইচ মাইনাস টি ডেল এস, একই না? তো এখন কতটা হলো আবার ডেল এইচ আমরা জানি না, তো ডেল এইচ আমাদেরকে এখন বের করে নিতে হবে। তো ডেল এইচটা আগে বের করে, ডেল এইচ আমরা জানি ডেল ইউ প্লাস ডেল এন শুধুমাত্র গ্যাসের জন্য জি আর টি। এবার হলো ডেল ইউ এর মান কত, 2.1 কিলো ক্যালোরি আছে, তো আমরা ওটাকে ক্যালোরিতে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে নেব। এখন ডেল এন জি কি, বিক্রিয়জাত পদার্থের মোল সংখ্যা 2 এবং বিক্রিয় পদার্থের মোল সংখ্যা 1, তাহলে কত আসতেছে, উত্তর আসবে আমাদের কত 2, তাই না? 2 - 0 = 2। এবার আর এর মান কত হয়, ক্যালোরিতে আর এর মান কত নেব 1.9, তো ক্যালোরিতে কত নেব 1.9। আচ্ছা 1.9 নিয়ে আমরা কি করি, এটাকে সুবিধার্থের জন্য কি করে দিলাম 2 লিখে নিই, ঠিক আছে, কি লিখে নিই 2 লিখে নিই, তাহলে সুবিধার জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে। এরপর টেম্পারেচার রয়েছে আমাদের 300, এখন এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে 3282 ক্যালোরি। এরপর ডেল জি এইচ এর মান আমরা নিয়ে নিলাম 3282 ক্যালোরি। আর টেম্পারেচার আমরা জানি, টেম্পারেচার কত ধরা হয়েছে, টেম্পারেচার ধরা হয়েছে 300। আর ডেল এস এর মান কত, ডেল এস এর মান হলো 20। তো এখন যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে আসবে 2718 ক্যালোরি। আর কিলো ক্যালোরিতে যদি নিয়ে যাও 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে 2.718 ক্যালোরি খতম। এরপর নেক্সট 20 ডিগ্রি উষ্ণতায় একটা বদ্ধ ঘরে ফ্রিজ রাখা হলো, চালু অবস্থায় ফ্রিজটির দরজা খোলা থাকলে কিছুক্ষণ পর তাপীয় স্তম্ভ প্রতিষ্ঠিত, হ্যাঁ হতে পারে, সম্ভব। নেক্সট কি বলেছে দেখো, এখানে একটা যৌগ দেওয়া আছে, সেই যৌগের কি পাই বন্ধন এবং সিগমা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের আর কি নাম চেয়েছে। দেখো করে নি, জিনিসটা আঁকে নিচ্ছে এখানে। তো যৌগটা যদি আমরা আঁকাই, দেখো এরকম একটা স্ট্রাকচার আছে, তারপরে এমন এখানে রয়েছে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে রয়েছে নাইট্রোজেন, দুটো হাইড্রোজেন, দেন এখানে রয়েছে একটা ডবল বন্ড অক্সিজেন, একটা অক্সিজেন, এটা হাইড্রোজেন। এবার ক্যালকুলেট করা শুরু করি, চলো। দেখো নাইট্রোজেন এখানে একটা লোন পেয়ার, অক্সিজেনের দুটো লোন পেয়ার, আর এখানে অক্সিজেন রয়েছে দুটো লোন পেয়ার, কারণ আমার অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তাহলে এই একটা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল, 1 2 3 4, এখানে দুটো ইলেকট্রন 6টা হয়ে গেল, নাইট্রোজেন বাইরের কক্ষে 5টা, 1 2 3 4 5 মিলে গেল। তাহলে এখান থেকে লোন পেয়ার আমাদের কত হলো, একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, 3টে 4টে 5টা, কয়টা লোন পেয়ার, তো কয়টা লোন পেয়ার আসলো আমাদের, জেড এখানে লোন পেয়ারের সংখ্যা, তো জেড ইজ ইকুয়াল টু 5 আসলো, ঠিক আছে। এরপর আমরা পাই বন্ড দেখে নিই। পাই এখানে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, ওয়াই দ্বারা। তো পাই ডবল বন্ড একটা আছে, এখানে একটা, দুটো, 3টে, আর এখানে একটা 4টে, তাই তো, পাই বন্ড এখানে 4টা। এবার আমরা বাদ বাকি যে হাইড্রোজেন ঝুলে আছে সেই হাইড্রোজেন গুলো এখানে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন নেই, এখানে দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এরপর আমরা সিগমা বন্ড অর্থাৎ সিঙ্গেল বন্ড কাউন্ট করে নেব। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 হয়ে গেল। এরপর তাহলে 28টা হলো তোমার কি
সিগমা বন্ধন আসলো, অর্থাৎ এক্স আসলো তোমার 28টি। এরপর এখন যদি আমি ক্যালকুলেট করি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো এখানে 28 প্লাস 4 মাইনাস 5 করলে কত হবে, 28 আর 4 যোগ করলে কত হয় 32, 32 থেকে 5 বিয়োগ করলে কত হয় 27, है কি না? তো 27 আসবে অ্যান্সার। এবার আমরা লাগলো 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানাল, 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 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানাল। ঠিক আছে, এর স্ট্রাকচারটা আঁকবো, তো তার জন্য আমরা নিয়ে নেব পেন্টানাল মানে 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি পেন্টানাল মানে মিথ ইথ প্রোপিউট, পেন্ট মানে 5টা কার্বন, তাই তো 1 2 3 4 5টা কার্বন হয়ে গেল। এরপর যেহেতু অ্যালডিহাইডের গ্রুপ আছে তাহলে আমরা একটা ই গ্রুপ নিয়ে নিলাম, এবং এখানে আমরা নিয়ে নিলাম অক্সো গ্রুপ রয়েছে, আর এটা আমি CH3 নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখানে একটা OH এন্টার করে দিলাম। এবার তোমাকে খালি জাস্ট হাত মেলাতে হবে। এখন যদি হাত মিলাই জিনিসটা এমন দেখতে হবে, তাই কি না? না, এখানে একটা হাইড্রোজেন হবে না, এখানে কার্বনের তেলে হাত মিলে গেল, হয়ে গেল। এটা সেই হলো সে 2 অক্সো, নামটা কি ছিল 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানল। ঠিক আছে, দেখো 4 নাম্বার কার্বনে আমাদের রয়েছে হলো এটা, ঠিক আছে 4 নাম্বার কার্বনে এটা রয়েছে, আর বুঝতে পেরেছো আশা করি। 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানল, 4 হাইড্রক্সি 2 অক্সো পেন্টানল। দেখো জিনিসটা দেখো, এখানে 1 2 3 4, 4 নম্বরে হাইড্রক্সি আছে, তার জন্য 4 হাইড্রক্সি হাইড্রক্সি, এবং 2 নম্বরে কিটো গ্রুপ আছে 4 হাইড্রক্সি 2 কি বলেছে 2 অক্সো 2 অক্সো। এবার 5টে কার্বন যেহেতু আঁকলাম, তো 5টে কার্বনের জন্য পেন্টা, আর অ্যালডিহাইডের জন্য এল, পেন্টানল। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পার্টটা আমরা কি দেখব, দেখো মিশ্র অ্যাসিডের দ্বারা বেঞ্জিনের নাইট্রেশন পদ্ধতি ইলেকট্রোফাইলটি কি? বেঞ্জিনের নাইট্রেশন ইলেকট্রোফাইলটি হলো তোমার হলো বন্ড NO+2। ঠিক আছে, রিয়াকশনটা কেমন হয় দেখো, জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে হয়, এই যে HNO3 আছে, এই HNO3 নাইট্রিক অ্যাসিড আছে, এটাকে আমরা একটু খুলে লিখবো, ভালো করে লিখবো, এমনভাবে লিখবো। এখন এর সাথে রিয়াকশন করাতে হবে সালফিউরিক অ্যাসিডে, তো সালফিউরিক সাথে অ্যাসিডের রিঅ্যাকশনে উৎপন্ন হবে O পজিটিভ হাইড্রোজেন, এবং এদিকে থাকবে NO2 গ্রুপ। এখন এটার আর কি পরে আর কি এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করবে জল এবং NO+, এবং এই সেই ইলেকট্রোফাইল, এই সেই ইলেকট্রোফাইল। নেক্সট একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন তো আরও রয়েছে মনে হয়, আর কোশ্চেন আছে, হ্যাঁ নেক্সট পেজে যায়, লাস্ট হয়তো 14 নাম্বার পেজ। বলছে ইথাইল ক্লোরাইড অপেক্ষা ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন ছোট হয় কেন? দেখো ইথাইল ক্লোরাইডটা যদি আমরা আঁকাই CH3 CH2 Cl, ঠিক আছে, এখানে হলো CH3 গ্রুপ কি করে বন্ধনের ইলেকট্রনকে, বন্ডের যে ইলেকট্রনগুলো রয়েছে, বন্ডের ইলেকট্রনগুলো কি করবে Cl এর দিকে ঠেলবে। কিন্তু অপর দিকে যদি ধরি আমি ভিনাইল ক্লোরাইড নিয়ে নিই, তো ভিনাইল ক্লোরাইডে রয়েছে হলো এরকম একটা স্ট্রাকচার, এবং এরা কি করে লোন পেয়ারে অংশগ্রহণ করে, যার কারণে অর্থাৎ লোন পেয়ার না রেজোনেন্স অংশগ্রহণ করে। তো রেজোনেন্সের কারণে এবং আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভের কারণে CCl বন্ধন এর দৈর্ঘ্য কি হয়ে যায়, ছোট হয়ে যায়, কারণ CCl বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে, দ্বিবন্ধন চরিত্র কি করে লাভ করে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট বলেছে Me2, এটা আর এটা এর মধ্যে দুটি সর্বাধিক সুস্থিত। দেখো Me মতলব মিথাইল, কার্বনের মধ্যে ডবল বন্ড CHH, ঠিক আছে CH2। এবার মিথাইল যে গ্রুপটা রয়েছে, এবার মিথাইল গ্রুপে রয়েছে, এখন এটাকে যদি আমরা এই গ্রুপটা ধরি, তাহলে এই পার্শ্ববর্তী কার্বন এখানে একটা এখানে, তাহলে কয়টা হলো 3 3 6, 6টায় আলফা হাইড্রোজেন রয়েছে এখানে, তাই না, এখানে 6টায় আলফা হাইড্রোজেন রয়েছে। কিন্তু পরবর্তী ইয়েতে যদি দেখি, এখানে লক্ষ্য করি, দেখো CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এখন এই কার্বনের সাথে একটা কার্বন রয়েছে যেটা CH2 ভাবে আছে, আরেকটা কার্বন এখানে রয়েছে যে মিথাইল হিসেবে রয়েছে।
এখানে মিথাইলে রয়েছিল 3টে কার্বন আর এখানে রয়েছিল 2টো কার্বন, তো হলো 5টা আলফা হাইড্রোজেন। তাহলে বুঝে নিও যে কার সর্বাধিক সুস্থিত, এই সুস্থিত। নেক্সট CCl3 এর আর কি বিক্রিয়া দেখাতে বলেছে, দেখো বিক্রিয়া দেখায় আমরা CCl3 জিনিসটা কি হবে, CH3 CCl। এবার কতটা হলো, একটা কার্বন 3টে বাল্কি গ্রুপ দ্বারা ঘিরে রয়েছে, সামনে রয়েছে Cl এবং আর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে চলে আসবে NaOH, নিউক্লিওফাইল, পজিটিভ লাভার। এখন এই কার্বন ধরো অনেক দিন ধরে এই ক্লোরিনের সাথে সংসার যাপন করলো, বাট এখন ভালো লাগতেছে না, এখন নতুন সামথিং প্রতি আকর্ষণ হয়ে গেছে, সে হলো OH। এবার কি করবে, প্রথম ধাপে ডিভোর্স দিয়ে এই ক্লোরিনকে ভাগিয়ে দিবে। এটা ডিভোর্স দেওয়ার পর কি হয়ে যাবে, জিনিসটা এমন হয়ে যাবে, কার্বোক্যাটায়ন প্রস্তুত হয়ে যাবে। আর কার্বোক্যাটায়ন আর নিউক্লিওফাইল, তো তখন নিউক্লিওফাইল বলবে কার্বোক্যাটায়ন চল ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়া যায়, তো সামনের দিক থেকে অ্যাটাক করে একটা নতুন প্রোডাক্ট বানিয়ে নিবে, CH3 নিউক্লিওফাইল হিসেবে কি আসলো, OH। তো এটা কয়টা ধাপে ঘটলো, প্রথম ধাপ, আর এটা হলো সেকেন্ড স্টেপ, তাই তো। তো প্রথম ধাপটা কি হয়ে গেল, স্থির, মানে ধীরে ঘটে, স্থির তো না আর কি, স্লো পদ্ধতি, না আস্তে আস্তে ঘটে। এখন জীবন থেকে ক্লোরিনকে ভাগাতে হবে, খুব কষ্ট না, এখন যখনই ফাঁকা পাবে পজিটিভ হয়ে যাবে, তখন তো একদম OH মাইনাস কি বলবো, অলিম্পিকের দৌড়ের মতো দৌড় করে সেই তার পরাণ পাখির কাছে চলে আসবে, তো এটা হয়ে যায় ফার্স্ট। তো এই পদ্ধতিটার নাম হলো SN1 রিয়াকশন। আশা করি বোঝাতে পারলাম, ভুল ত্রুটি ক্ষমা করো, এবং আজকের মতো এখানেই সমাপ্ত রাখি। নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, তোমরা পড়তে থাকো। রাধে রাধে, বাই বাই।